সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের একজন প্রাক্তন কর্মী হিসেবে আমি এই সংগঠনের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সমস্ত কর্মী, সদস্য, নেতৃত্ব এবং সামগ্রিকভাবে পূর্ব বর্ধমান জেলার সমস্ত মানুষকে আমার উষ্ণ অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। গোটা বিশ্ব এখন উদ্বিগ্ন করোনা নামের ভাইরাসকে নিয়ে। এই ভাইরাস প্রথম আত্মপ্রকাশ করে পৃথিবীর সবচাইতে বেশি জনসংখ্যার দেশ চীনের উহান এবং উবের প্রদেশে। আমরা সকলেই জানি 31শে জানুয়ারি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গোটা পৃথিবীকে এই ভাইরাসের সংক্রমণ সম্পর্কে সতর্ক করে। সেই সময় থেকে এই ভাইরাসকে মোকাবিলার জন্য বহু আলোচনা সংগঠিত হয় এবং পৃথিবীব্যাপী মানুষের উদ্বেগ ছড়িয়ে পড়তে থাকে। পৃথিবীব্যাপী মানুষের মধ্যে আশঙ্কা দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। অন্যদিকে পৃথিবীর বিভিন্ন দেশগুলো এই ভাইরাসকে কিভাবে প্রতিহত করা যায়, দেশের মানুষকে এই ভাইরাসের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে নিজেদের ভিতর আলোচনায় ব্রতী হয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে। আমাদের দেশের ক্ষেত্রে এই পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে অযথা বিলম্ব কেন করা হয়েছে এ প্রশ্নের উত্তর ভবিষ্যতের ইতিহাস নিশ্চয়ই জানতে চাইবে। এইরকম একটা ভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এটা জানা সত্ত্বেও আমাদের কেন্দ্রীয় সরকার মধ্যপ্রদেশে সরকার গড়বার জন্য তাদের সমস্ত রাজনৈতিক তৎপরতা এবং তাদের সমস্ত প্রশাসনিক তৎপরতাকে জিইয়ে রাখলেন কেন? এ প্রশ্নের উত্তর ইতিহাসের গর্ভে থাকবে এবং ইতিহাস নিশ্চয়ই একদিন বলবে যে এই ভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচানোর চাইতে একটা রাজ্যের এমএলএ কেনা বেচায় যারা বেশি নজর দিয়েছিল তারা আর যাই হোক না কেন মানুষের স্বার্থের সরকার না। যখন দক্ষিণ কোরিয়া তার দেশে বিভিন্ন দেশ থেকে আসা উড়ানের প্রত্যেকটা মানুষকে টেস্ট করা শুরু করে দিয়েছে এবং তাদেরকে টেস্ট করে ন্যূনতম সন্দেহ হলেই কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে, এমনকি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আমাদের দেশেরই একটি অঙ্গরাজ্য কেরালা তার নিজের পরিকল্পনা মতো এই একই কাজ করা শুরু করেছে। সেই রাজ্যের 4টে বিমানবন্দরে বাইরে থেকে আসা বিমান ল্যান্ড করবার পরেই সেই মানুষের টেস্ট করা এবং তাদেরকে উপযুক্ত চিকিৎসার আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেছে। তখন আমাদের দেশের সরকার অনেক বিলম্বে প্রধানমন্ত্রীর একটা বক্তৃতার মধ্যে দিয়ে মানুষকে থালা বাজাতে বললেন, ঘণ্টা বাজাতে বললেন। দেশের বিদায় ঘণ্টা বাজানোর কাজ শুরু হলো কিনা আমরা জানি না, কিন্তু মানুষ নেমে পড়ল থালা বাজাতে, মানুষ নেমে পড়ল ঘণ্টা বাজাতে, কাসর বাজাতে। সেই থালা, ঘণ্টা, কাসর, জনতা কারফুর পরে মাননীয় প্রধানমন্ত্রীর হঠাৎ মনে হলো যে এবার স্থায়ীভাবে লকডাউন কার্যকর করা উচিত। তিনি বিবেচনায় আনলেন না যে আমাদের দেশে 96% শ্রমজীবী মানুষ তারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে এবং বিবেচনায় আনলেন না যে আমাদের দেশের একটা বড় অংশের মানুষ হচ্ছে পরিযায়ী শ্রমিক। মোট শ্রমিকের ভেতরে এই সংখ্যাটা প্রায় 30%, 1/3। এই মানুষগুলো এক রাজ্য থেকে আর এক রাজ্যে যান কাজের সন্ধানে। আমাদের বাংলা থেকে গুজরাটে যান,
হীরের শিল্পের সঙ্গে কাজ করার জন্য মহারাষ্ট্রে যান, তামিলনাড়ুতে যান, কেরালায় যান, দিল্লিতে যান, উত্তরপ্রদেশে যান, আবার বিহার থেকে বাংলায় আসেন, উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসেন, ওড়িশা থেকে বাংলায় আসেন, এরকম বহু আছে। এই যে শ্রমজীবী অংশের একেবারে নিচের তলার মানুষ, আকস্মিক লকডাউন, অপরিকল্পিত লকডাউন, এই মানুষগুলোকে ঘরে ফেরার কোনো সুযোগ না দিয়ে ঘোষণা করা লকডাউন সবচাইতে বেশি বিপদের সামনে ফেলেছিল এই মানুষগুলোকে। এবং কেরালা ছাড়া ভারতবর্ষের প্রায় সব রাজ্যে এই মানুষগুলোর সিংহভাগ এখনো অপরিসীম দুর্দশার মধ্যে আছেন। তারা খাদ্য পাচ্ছেন না, জমানো অর্থ শেষ হয়ে গেছে, যেখানে কাজ করতেন সেখানেই অনেকের থাকার জায়গা, সে জায়গা বন্ধ, রাস্তায় দিন কাটাচ্ছেন, বাড়ির শেডের নিচে দিন কাটাচ্ছেন। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্তরা বেশিরভাগ সেই নির্মীয়মান আবাসন, সেখানে দিন কাটাচ্ছেন। তাতে রোদের হাত থেকে বাঁচা যাচ্ছে, বৃষ্টির জলের হাত থেকে বাঁচা যাচ্ছে। সময়টা যেহেতু শীতকাল না, ঠান্ডার হাত থেকেও বাঁচা যাচ্ছে। কিন্তু পেট, পৃথিবীর সবচাইতে বড় ভাইরাসের নাম তো ক্ষুধা। প্রত্যেক দিন আমাদের দেশে 15,000-এর বেশি মানুষ কেবলমাত্র ক্ষুধার কারণে, পেট ভরা খাবার না পাওয়ার কারণে, পুষ্টিহীনতার কারণে মারা যান। আমাদের দেশের প্রধানমন্ত্রী এ তথ্য জানেন, কিন্তু এই তথ্যের প্রতি বিন্দুমাত্র সময় না দিয়ে তিনি আকস্মিক লকডাউন ঘোষণা করলেন, যার ফল হিসেবে এই পরিযায়ী শ্রমিকরা পড়লেন সবচাইতে খারাপ অবস্থায়। আমাদের দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রচনার সময় পণ্ডিত জওহরলাল নেহেরুর কাছে প্রশান্তচন্দ্র মহলানবিশ পরামর্শ দিয়েছিলেন আমাদের দেশের মোট জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন, তার 10% থেকে 12% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা প্রয়োজন। পণ্ডিত নেহেরু নীতিগতভাবে একথার সঙ্গে একমত ছিলেন, কিন্তু প্রথম বাজেটে 4.8%-এর বেশি বরাদ্দ করা যায়নি। পণ্ডিত নেহেরু যতদিন প্রধানমন্ত্রী ছিলেন 4.8% থেকে এটা ধাপে ধাপে দশমিকে বাড়ছিল। সর্বোচ্চ স্বাস্থ্য খাতে বিনিয়োগ হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী যে বছর প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসেবে 1965-তে তার বাজেট পেশ করেছিলেন, সে বছর 5.8%। তারপর থেকে ধারাবাহিকভাবে এটা কমেছে। শেষ বছরে এটা 1.2% নেমেছে। 1.2% মোট জাতীয় উৎপাদনের 130 কোটি মানুষের দেশে স্বাস্থ্যের জন্য বরাদ্দ। অর্থ একটাই, আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাটা দুর্বল, আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাটা ভঙ্গুর, আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাটা কোনো বড় ধরনের রোগ একসঙ্গে গোটা দেশে ছড়িয়ে পড়লে তা মোকাবিলার জন্য যথেষ্ট না। যে পরিমাণ হাসপাতালে শয্যা থাকা উচিত আমাদের নেই, মানুষ পিছু যে পরিমাণ চিকিৎসক থাকা উচিত আমাদের নেই, মানুষ পিছু যে পরিমাণ নার্স থাকা উচিত আমাদের নেই, মানুষ পিছু যে পরিমাণ ভেন্টিলেশনের ব্যবস্থা থাকা উচিত আমাদের নেই। আমাদের দেশের সরকার কর্পোরেটদেরকে বছরে লক্ষ লক্ষ কোটি টাকা কর ছাড় দেন, দিতেই তারা অভ্যস্ত। এবং এই প্রক্রিয়াটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বেড়েছে। 15 লক্ষ টাকা দেশের প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া প্রধানমন্ত্রী দেশের মানুষের থেকে অর্থ কেড়ে নেওয়ার জন্য যা যা উদ্যোগ নিয়েছেন, 15 পয়সা দেশের মানুষকে দেওয়ার জন্য সে উদ্যোগ নেননি। সে আলোচনাটা আলাদা।
কিন্তু বাস্তব হচ্ছে এইটা যে আমাদের দেশে এই ধরনের অতিমারির সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর ব্যবস্থাটা দুর্বল, এবং এই দুর্বলতার কারণে সরকারের যে দায় দায়িত্ব গ্রহণ করা উচিত সরকার সে দায় দায়িত্ব গ্রহণ করছেন না। বামপন্থীরা দাবি জানিয়েছিল যে দেশের মানুষের কাছে সবচাইতে উপরের 1% মানুষের কাছে দেশের মোট সম্পদের যে অংশ জমে আছে সেই অংশের থেকে শতকরা 2% কর বাবদ নিলে সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা খুব অল্প সময়ের ভেতর সম্ভব। 19 দিনের ভিতর 57 তলা হাসপাতাল তৈরি করে চীন দেখিয়ে দিয়েছে আধুনিক প্রযুক্তি কি করতে পারে। আমাদের সরকারের সেদিকে নজর নেই। আমাদের সরকার তারা লকডাউন ঘোষণা করলেন, কিন্তু লকডাউন তা আমাদের মতো বিশাল দেশে কতটা কার্যকর হওয়া সম্ভব, করা সম্ভব ভাবলেন না। ডেন্সিটি অফ পপুলেশন যেখানে অনেক বেশি, জনঘনত্ব যেখানে প্রচুর, সেখানে ওদের ভাষায় যাকে বলা হচ্ছে মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখুন। সামাজিক দূরত্ব শব্দবন্ধটা একটা ভুল শব্দবন্ধ। আসলে যেটা বলা উচিত সেটা হচ্ছে মেনটেন ফিজিক্যাল ডিস্টেন্সিং। কারণ আমরা জানি করোনার ভাইরাস একটা অণুজীব, তাকে বেঁচে থাকতে হলে একটা জীবের আশ্রয় নিতে হবে। মানুষের দেহ, পশুর দেহ সেই আশ্রয় যেখানে তারা নিজেদেরকে বাড়াবে, বংশবৃদ্ধি করবে, এবং মানুষের দেহ থেকে আর এক মানুষের কাছে অনেক সহজে সে চলে যাবে। ফলে দেহের সাথে দেহের সংস্পর্শ, যাকে আমরা বলি ফিজিক্যাল ক্লোজনেস বা উল্টো করে ফিজিক্যাল ডিস্টেন্সিং, এই শব্দবন্ধটা তারা কেউ বললেন না। তারা বলতে থাকলেন সোশ্যাল ডিস্টেন্সিং। আসলে সোশ্যাল ডিস্টেন্সিং শব্দবন্ধটার ভেতরে তাদের যে শ্রেণীবোধ, তাদের যে অর্থনৈতিক চিন্তা, তাদের যে স্বার্থ রক্ষা, শ্রেণী স্বার্থ, তার একটা সম্পর্ক আছে। তারা চান সামাজিকভাবে মানুষ বিচ্ছিন্ন হন। তারা চান সামাজিকভাবে মানুষ নিজের প্রয়োজনে যে সমাজ গড়ে তুলেছিল একদিন, সেই সমাজ থেকে প্রত্যেকে এক একজন একক মানুষে পরিণত হন। এই একক মানুষে পরিণত করবার জন্য তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগ বা সেই চিন্তা তাদের ভেতর সবসময় কাজ করে বলেই তাদের ভেতর থেকে সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা এসেছে কিনা আমি জানি না, কিন্তু সে যাই হোক না কেন, ইতিমধ্যে করোনা ভারতে ছড়াতে শুরু করেছে। প্রথমে এটা সবচাইতে বেশি সংক্রমণ ঘটাচ্ছিল কেরালায়। আমি আগেই বলেছি কেরালার সরকার প্রথম থেকে সতর্ক ছিল। প্রথমেই তারা তাদের 4টে বিমানবন্দরে বাইরে থেকে যারা এসেছেন, যাদের মাধ্যমে এই রোগ আসতে পারে বলে সংশয় প্রকাশ হয়েছে, তাদের চেক আপের আওতায় নিয়ে গেছেন। যাদের যাদের ক্ষেত্রে কোয়ারেন্টিনের ব্যবস্থা করার দরকার করেছেন, চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন। যেহেতু এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি এবং এখন পর্যন্ত সকলেই বলছেন একমাত্র প্রতিষেধক হচ্ছে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কেরালার সরকার লাগাতার চেষ্টা করেছেন, আজও চালিয়ে যাচ্ছেন, এবং এখন বলা যায় যে কেরালা এই লড়াইটা জিতে গেছে। এই লড়াইটা জিতে যাওয়ার সাথে সাথে কেরালা গোটা দেশকে শিখিয়ে দিয়েছে যে লড়াইটা লড়বার জন্য একটা সরকারকে কেমন হতে হয়। যারা শুনছেন এই অনুষ্ঠান তাদের জন্য যদি আমি জিজ্ঞেস করি যে আপনারা কতজন কেরালার স্বাস্থ্যমন্ত্রীর নাম জানেন, তাদের ভিতরে বেশিরভাগই উত্তর দেবেন যে না, জানি না। কেরালার স্বাস্থ্যমন্ত্রীর নাম শ্রীমতী শৈলজা।
প্রেস বা মিডিয়া যখন তার ছবি তুলতে গেছে, সে বলেছে আমার ছবি না, যে স্বাস্থ্যকর্মীরা লড়ছে তাদের ছবি তুলুন। আর আমাদের রাজ্যে আজকে আমাদের স্বাস্থ্য দপ্তরের একজন বড় মাপের আধিকারিক ভোর ৩টের সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে করোনার বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের লড়াইয়ের একজন সেনাপতির মৃত্যুতে আমি আমার শোক প্রকাশ করছি। সাথে সাথে আমার রাজ্য সরকারকে বলছি, এই মৃত্যুকে করোনার শহীদ হিসেবে গণ্য করা হোক। কেন কলকাতার নামী হাসপাতাল মেডিকেল কলেজের ২৭ জন ডাক্তার এবং নার্স করোনায় আক্রান্ত হলেন? কেন আমাদের চিকিৎসকদের কাছে উপযুক্ত পিপিই নেই? কেন এমনকি N95 মাস্ক পর্যন্ত একেবারে শুরুতে সব স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছে দেওয়া যায়নি? হ্যান্ড স্যানিটাইজারের মতো সামান্য জিনিস যা যে কেউ তৈরি করতে পারে, সেটা পর্যন্ত সরকারের ভান্ডারে মজুদ ছিল না। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী রাস্তাতেই আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, তার হাতে আপনি দেখছেন লাল রঙের ইট, তিনি গণ্ডি কাটছেন। গণ্ডিটা হচ্ছে সাদা রঙের। তিনি নিজে মাইক প্রচার করছেন, একটার পর একটা এলাকায় যাচ্ছেন, মাইকে ঘোষণা করছেন লকডাউন মেনে চলুন, দাঁড়াবেন না, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করুন। তার সঙ্গে যে ৩০, ৪০, ৫০ জনের নিরাপত্তা বাহিনী যাচ্ছে, সেই নিরাপত্তা বাহিনীর ভিতর কোথাও ফিজিক্যাল ডিস্ট্যান্সিং নেই, তিনি মাইকে প্রচার করে বেড়াচ্ছেন। এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ হয়, তাহলে তার দলের যে অজস্র নেতা কর্মী আছেন, শিলিগুড়ি ছাড়া সব পৌরসভাগুলো দখল করে যে অজস্র কাউন্সিলর আছেন, পঞ্চায়েতগুলোতে ৩৪% বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ ভোটের দিন, গণনার দিন গায়ের জোরে সব আসন জিতে নেওয়ার যে মহোৎসব চালিয়েছিলেন ২০১৮ সালে, সেই যে পঞ্চায়েতের অজস্র মেম্বার আছেন, তারা মাইক নিয়ে বেরোতে পারছেন না, তারা মাইকে বলতে পারছেন না মানুষের কাছে। নাকি মুখ্যমন্ত্রী জানেন যে তাদের কথা মানুষ নেবে না? মুখ্যমন্ত্রী জানেন তার দলে এমন কোনো নেতা কর্মী নেই তিনি ছাড়া যার কথা মানুষ গ্রহণ করতে বা শুনতেও আগ্রহ দেখাবে। মুখ্যমন্ত্রী এটাও জানেন মুখ্যমন্ত্রীকে দেখার একটা আগ্রহ মানুষের ভিতর থাকে। এই একটা মাত্র প্লাস পয়েন্টকে তিনি তার ব্যক্তিগত প্রচারের জন্য ব্যবহার করছেন। প্রত্যেক দিন টেলিভিশনের পর্দায় ২৪ ঘন্টায় খুব কম হলেও ২৪০ বার আমরা বিজ্ঞাপন দেখছি মাননীয় মুখ্যমন্ত্রীর, ন্যাশনাল চ্যানেলগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর। কি বলছেন তারা বিজ্ঞাপনে? আমরা প্রস্তুত, কোথাও কোনো অসুবিধে নেই। প্রথমে মৃত্যু লুকোনো শুরু করলেন অডিট কমিটি। পৃথিবীতে বোধহয় প্রথম কোনো দেশে মৃত্যুর অডিট কমিটি তৈরি হলো। নিশ্চিতভাবেই আমাদের মুখ্যমন্ত্রীর ব্রেন আছে। তিনি ২০১১ ভোটের আগেই বলেছিলেন অনেক কিছু ব্রেনে রাখতে হচ্ছে, যা এখন বলছি না। এখন সেই ব্রেন প্রকাশিত হচ্ছে। মৃত্যুর অডিট কমিটি তিনি ঘোষণা করলেন। তারা অডিট করে জানালেন শেষ পর্যন্ত যা সংখ্যা, করোনায় মারা গেছেন ১৮ জন।
আর 57 জন মারা গেছেন যাদের কোভিড সংক্রমণ ছিল। কেন দাঁড়ালো মানেটা? তার মানে 57 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তার ভেতর 18 জন মারা গেছেন ফাঁসির কারণে, আর বাকি 39 জন তারা মারা গেছেন দমবন্ধ হয়ে, ফাঁসির জন্য না। কোমরবিডিটির তত্ত্ব। গণশক্তির বিরুদ্ধে সত্য সংবাদ ছাপার জন্য মামলা করবেন বলেছিলেন। এখন কোমরবিডিটির তত্ত্বটা কোমায় চলে গেছে। মানুষ সাদাকে সাদা, কালোকে কালো দেখে ফেলেছে, বুঝে ফেলেছে। মাঝখানে একটা কেন্দ্রীয় দল হলো। প্রথম দিন মুখ্য সচিবের চিৎকার চেঁচামেচি শুনলাম, এ নাকি আমাদের রাজ্যের পক্ষে চরম অপমানজনক। দ্বিতীয় দিন থেকে সেটা রাজ্যের পক্ষে চরম সম্মানজনক হয়ে গেল, এবং দ্বিতীয় দিনই গভীর রাতে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য যে ভোটকুশলী নিয়োগ করা হয়েছে, প্রশান্ত কিশোর যার নাম, তাকে দিল্লি থেকে স্পেশাল কার্গো ফ্লাইটে কলকাতায় উড়িয়ে নিয়ে আসা হলো। আচ্ছা, কোনো স্পেশাল কার্গো ফ্লাইট ভারত সরকারের সিভিল এভিয়েশন মিনিস্ট্রির অনুমতি ছাড়া লকডাউনের সময় চলাচল করতে পারে? প্রশান্ত কিশোর কি সরকারের কেউ, ভারত সরকারের কেউ, রাজ্য সরকারের কেউ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কেউ না। তিনি আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য একটি পেশাদারী সংস্থার প্রধান। এই পেশাদারী সংস্থার প্রধানকে দিল্লি থেকে কলকাতায় আনা মমতা ব্যানার্জির চাহিদা হতে পারে। ভারত সরকারের সিভিল এভিয়েশন মন্ত্রকের অনুমতি পাবে কেন? তাহলে কি অমিত শাহের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কথোপকথনের মধ্য দিয়ে আরো অনেক কথা হয়েছিল, যে কথাগুলো প্রকাশিত হয়নি? কেন্দ্রীয় দল আসবে, যুদ্ধ যুদ্ধ খেলা হবে, রাজ্যপাল 5 পাতার চিঠি লিখবেন, মুখ্যমন্ত্রী 5 পাতারই জবাব দেবেন, রাজ্যপাল আবার 14-18 পাতার চিঠি লিখবেন, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি বলবেন ওর কথার উত্তর দিতে রুচিতে বাঁধে। রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর ঝগড়া টেলিভিশনের সবকটা চ্যানেলের সান্ধ্যকালীন বৈঠকের বিষয়বস্তুতে পরিণত হয়ে যাবে। মাঝখান থেকে উবে যাবে করোনা চিকিৎসার বেহাল দশা। কি চলছে বেলেঘাটা আইডি হাসপাতালে? কেউ মারা গেলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিধি মেনে দাহ বা কবরস্থ করার কাজ যে চলছে, কতজনকে এভাবে দাহ বা কবরস্থ করা হয়েছে? একটি সংবাদ সূত্র বলছে 41 জন, আরেকটি সংবাদ সূত্র বলছে 63 জন, একটি সংবাদ সূত্র বলছে অ্যাম্বুলেন্সে করে উলুবেড়িয়া হাসপাতালের পেছনের দিকে লাশ ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আরেকটি সংবাদ সূত্র বলছে জঙ্গলের ভেতর কেরোসিন তেল প্রচুর পরিমাণে গায়ে ঢেলে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে লাশ। সব মানুষ বেওয়ারিশ হয়ে গেলেন। দুদিন আগে পর্যন্ত প্রিয়জনের সঙ্গে থাকা মানুষ, হ্যাঁ ঠিক, করোনা আক্রান্ত হলে আজকে প্রিয়জনের সাহচর্য, সান্নিধ্য, স্পর্শ পাবেন না। মানুষ সেটুকু মেনে নেবেন, কিন্তু সেই মৃতদেহ সরকারি বিধি অনুযায়ী পিপিই পরে দাহ বা কবরস্থ করার সময় প্রিয়জনদের কাউকে নিয়েও যাওয়া যাবে না সঙ্গে করে।
একই রকম ভাবে তাদেরকেও উপযুক্ত সুরক্ষা পোশাক পরিয়ে, এটুকু মানবিকতা, এইটুকু মানবিকতা একটা সরকার দেখাতে পারতো না চাইলে? কি দেখছেন আপনি? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন লকডাউনের সময় মানুষ তাদের প্রয়োজনীয় সমস্ত খাদ্য সামগ্রী পাবেন। আপনার কাছে প্রত্যেক দিন খবর আসছে রেশন দোকানের চাল চুরি হচ্ছে। কারা চুরি করছেন? তৃণমূল কংগ্রেস। কোথাও কাউন্সিলর, কোথাও দলের সভাপতি, কোথাও বড় মাপের নেতা, মাঝারি মাপের নেতা, ছোট মাপের নেতা। বেশিরভাগ ক্ষেত্রে রেশন ডিলাররা অসহায়, দুটো চারটে ক্ষেত্রে প্রতিবাদ করছেন। খবর হচ্ছে বিভিন্নভাবে তাদের কাছে হুমকি পৌঁছচ্ছে, লকডাউন একদিন উঠে যাবে, দেখে নেব, বুঝে নেব। আমার বিধানসভা কেন্দ্র রয়েছে, আমিও বলছি, বলে এসেছি, বুঝে নেওয়ার যদি কারো হিম্মত থাকে তিনি আমরাও রাখি। বুঝে নেওয়াটাকে বুঝে নেওয়া যায়, চাইলে পরে, চেষ্টা করলে পরে, মানুষকে সঙ্গে রাখলে পরে। আমি অভিনন্দন জানাবো রাজ্যের ছাত্র, যুব, তরুণ প্রজন্মকে। বহু জায়গায় নিজেদের সমস্ত ক্ষমতাকে উজাড় করে দিয়ে মানুষের থেকে সাহায্য সংগ্রহ করে, যে মানুষের নুন আনতে পান্তা ফুরোয়, যে মানুষ দিন আনা দিন খাওয়ার মানুষ, যে মানুষের আয় নেই এই সময়, সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রয়াস তারা চালাচ্ছে। সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী নাকি বাংলার গর্ব। রেশন দোকানের চালের বস্তায় বাংলার গর্ব মুখ্যমন্ত্রীর স্টিকার লাগিয়ে সেখান থেকে চাল দেওয়া হচ্ছে। এখন ঠিকই যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে ডক্টরেট ডিগ্রি চুরি করেছিলেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দলের নেতারা চাল চোর না হয়ে হুয়ের স্বাস্থ্যকর্মী কিংবা নাসার বিজ্ঞানী হবে না। এটা ভাবতে যাওয়াও ভুল, প্রত্যাশা করাও ভুল। দলটা যেমন, নেতাটা যেমন, তেমনই তো হবে বাকিটা। সেটা যেমন রাজ্যের ক্ষেত্রে সত্য, তেমন দেশের ক্ষেত্রে সত্য। আপনি দেশের সরকারকে যদি দেখেন, কি দেখবেন? করোনা ভাইরাসের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংসর্গ খুঁজবার জন্য তাদের যাবতীয় ব্যস্ততা, দিল্লির নিজামুদ্দিন, তবলিগি জমায়েত ইত্যাদি ইত্যাদি। মানুষ বোধহয় ভুলেই গেছেন যে ওই তবলিগি জমায়েতটা হয়েছিল 13 থেকে 15 তারিখ, আর লকডাউনটা ঘোষণা হয়েছিল 25 তারিখ থেকে। তার 10 দিন আগে ওটা শেষ হয়ে গেছে। তারপরে ওখানে 1200 লোক থেকে গেছিলেন, প্রতি বছরই থেকে যান। সে মানুষ কি জানতেন এমনটা ঘটবে? তারপরেও যদি ওখানের কোনো মানুষ এই শারীরিক অস্বস্তির মধ্যে পড়ে সেই অস্বস্তিকে গোপনে রেখে ঘুরে বেরিয়ে থাকেন, তিনি অন্যায় করেছেন, তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। কিন্তু কেবল নিজামুদ্দিন, ওটা তো 13 থেকে 15। 16 তারিখ তিরুপতি মন্দিরে দর্শক সংখ্যা কত ছিল? 17 তারিখ পুরীর জগন্নাথ দেবের মন্দিরে দর্শক সংখ্যা কত ছিল? 18 তারিখ মীনাক্ষী টেম্পেলে দর্শক সংখ্যা কত ছিল? এটা এখন খোঁজা কাজ।
এটা খোঁজা এখন কাজ না। মানুষ যে যার ধর্মে বিশ্বাস করবে। ভাইরাসের তো কোনো ধর্ম নেই। ভাইরাস যে কোনো ধর্মের মানুষকে, আগেই বলেছি, অনুজীব জীব খুঁজবে, জীবের ধর্ম খুঁজবে না, জীবের গায়ের রং খুঁজবে না, জীবের রাজনৈতিক মতাদর্শ খুঁজবে না, জীবের বিশ্বাস খুঁজবে না। জীব AOI রেশন কার্ড হোল্ডার না PHH রেশন কার্ড হোল্ডার না SPHH রেশন কার্ড হোল্ডার না RKSY 1 হোল্ডার না RKSY 2 হোল্ডার, অনুজীব খুঁজবে না, খুঁজে না। সে যাকে পাবে, যেখানে পাবে, তার দিকেই খেয়ে যাবে, তাকেই আক্রমণ করবে। এবং এই আক্রমণ বাড়ছে। ভয়াবহ হচ্ছে, শেষ 24 ঘন্টায় আমাদের দেশে 49 জনের মৃত্যু হয়েছে। শেষ 24 ঘন্টায় 49 জন মানুষ মারা গেছেন আমাদের দেশে। আমেরিকায় আরো অনেক বেশি, ইতালি, ফ্রান্স, একটার পর একটা দেশ। মনে হচ্ছে এলাকার পর এলাকা উজাড় হয়ে যাচ্ছে। কঠিন সংকটের সময়, ভয়াবহ সময়, অথচ সরকার, মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের ঝগড়া। পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবার জন্য মাইলের পর মাইল হাঁটছেন, কেউ কাঁধে বাচ্চা নিয়ে হাঁটছেন, পেট খালি। পথে কোথাও যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা একটু খাবার দেয়, জুটছে, রোজ না। রাস্তায় পানীয় জলের কল খোলা থাকলে একটু জল জুটছে। সব সময়, প্রয়োজনের সময় নিশ্চিত না। এই মানুষগুলোর বুকের ভেতরকার যে কান্না, এই মানুষগুলোর যে অসহায়তার আরতি, এই মানুষগুলোর যে কাতর আবেদন, বেঁচে থাকবার যে মরিয়া প্রয়াস, সরকার তো সে যে তার স্পর্শ পায়, যে তার গন্ধ অনুভব করে, যে তার বেদনাটার গায়ে একটু মলম হাতে নিয়ে হাজির হয়। কোথায় সেই সরকার? উত্তরপ্রদেশে রেশন পেয়েছেন এমন পরিযায়ী শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। দিল্লিতে কিছু পেয়েছেন, কেরালায় প্রায় সকলে পাচ্ছেন, কর্ণাটকে অনেকে পাচ্ছেন। আমাদের রাজ্যে এখনো নির্দেশ জারি হচ্ছে, পুরনো কার্ড বদলে যারা নতুন কার্ড নিতে চেয়েছেন তারা পাবেন না। আমরা বামপন্থীরা দাবি জানিয়েছিলাম সর্বদলীয় বৈঠকে, কার্ড ফাট ছাড়ুন। ইলেকট্রিক বিল যদি সব মানুষের বাড়িতে পৌঁছতে পারে, খাবারের প্যাকেট সব মানুষের বাড়িতে পৌঁছতে পারবে না কেন? খবরের কাগজ যদি সব মানুষের বাড়িতে পৌঁছতে পারে, খাবারের প্যাকেট সব মানুষের বাড়িতে পৌঁছতে পারবে না কেন? একটা সরকারি অ্যাপারেটাস, এ তো সরকারেরই থাকে। পাড়ার ক্লাব তার পাড়ার একটুখানি জায়গার উপর করতে পারে। ডিওএফআই পূর্ব বর্ধমান জেলা তার সংগঠনের শক্তি যেখানে ভালো, সেখানে কিছুটা জায়গার উপরে করতে পারে, কিন্তু সরকার সব জায়গার উপরে করতে পারে। সেই সরকারের অস্তিত্ব কোথায়? সেই সরকারকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। যেমন দেখতে পাচ্ছি না ভারত সরকারকে। সাম্প্রদায়িকীকরণের তাসকে কত কিভাবে খেলা যায়, এই সময়ের মধ্যেও কতটা কিভাবে সাধারণ মানুষের স্বল্প আয়ে হাত দেওয়া যায়, বড় বড় কর্পোরেটকে ছাড় দিয়ে রেখে
দেশে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বলে একটি তহবিল আছে, সরকারি তহবিল, যে কেউ সেখানে অর্থদান করেন এবং আমরা চাইব অর্থদান করুন। সিএজি তার অডিট করে। আমাদের প্রধানমন্ত্রীর মনে হলো পিএম কেয়ার্স বলে একটি নতুন ফান্ড খুলবার। যেহেতু এটা ট্রাস্ট, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা, এই চারজন ট্রাস্ট পরিচালনা করবেন। সিএজির তো ক্ষমতা নেই ট্রাস্টের অ্যাকাউন্ট অডিট করবার। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পিএম কেয়ারসে জমা হচ্ছে, খরচা হবে কোথায়? 395 টাকায় যে পিপি কিটের মার্কেট ভ্যালু, সেই কিট এই বাজারেও 700-র বেশি টাকা দিয়ে কেনা হচ্ছে। কেন? দেশের মানুষের ট্যাক্সের পয়সায় সরকার চলে। বাজেট থেকে শুরু করে সারা বছরের নানান কার্যক্রমে শ্রেণী স্বার্থ রক্ষা করে বড় লোকদের দেখে। অন্তত এটা তো সময় ছিল যখন গরিব মানুষগুলোকে দেখা যেত, যখন গরিব মানুষগুলোর স্বার্থ রক্ষা করা যেত। করলেন না। আর না করার ফল কি দাঁড়ালো? গোটা দেশ জুড়ে অসহায় গরিব মানুষগুলো, আমি জানি না সংখ্যাতত্ত্ব একদিন নিশ্চয়ই বেরোবে। করোনায় যত মানুষ মারা যান বা যাচ্ছেন, এমনিতেই আমাদের দেশে না খেতে পেয়ে তার চাইতে অনেক বেশি মানুষ মারা যান। আমেরিকার প্রেসিডেন্ট বাজারে অদ্ভুত তত্ত্ব ছাড়ছেন। চীনের ল্যাবরেটরি এই ভাইরাস তৈরি করে পাঠিয়ে দিয়েছে, জীবাণু অস্ত্র। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তীব্র বিরোধিতা করেছে তার, এবং তারা বলেছে যে এই ভাইরাসের অস্তিত্ব গত 10,000 বছর ধরে আছে। কিন্তু এতদিন এই ভাইরাস প্রাণীর দেহে সংক্রমণ ঘটাতো, একটা বিশেষ ধরনের বাদুড়ের দেহে। এখন তা মানুষের দেহে সংক্রমিত হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই কথাকে আপনি বিশ্বাস করবেন না করবেন, সহজ চুটকিতে বিজেপির আইটি সেল ছড়িয়ে দিচ্ছে চীন আর অর্থনীতিতে দৌড়তে পারছে না বলে সে তার দেশের জনসংখ্যা কমানোর জন্য এই ভাইরাস ছড়িয়েছে। যে দেশে 150 কোটি মানুষ বাস করে, সেই দেশের স্বাভাবিক মৃত্যু হারে প্রত্যেক দিন সেই দেশে 20,000 মানুষ মারা যায় স্বাভাবিক মৃত্যু হারে। করোনা ভাইরাসে চীন বলছে 6,000 মানুষ মারা গেছে। বিজেপির আইটি সেলের অভিযোগকে কিছুটা সত্য মেনে নিয়ে 6,000টাকে বাড়িয়ে 12,000 করুন, 12,000টাকে বাড়িয়ে 24,000 করুন। সেটা তো চীনের স্বাভাবিক 1.5 দিনের মৃত্যুর সমান। জনসংখ্যা কমানোর জন্য এই পাগলামির কাজ কেউ করে? এই মূর্খদের মাথায় আপনি গোমূত্র ছাড়া আর কিচ্ছু প্রবেশ করাতে পারবেন না। কিছুটা গোময় মাথায় মাখিয়ে ভালো করে স্নান করাতে পারেন এদের, তাতে মাথা কিছুটা খুশকি মুক্ত হতে পারে মাত্র। কিন্তু তার চাইতে বেশি কিছু এদের কাছ থেকে প্রত্যাশা করে তো আপনার কোনো লাভ নেই। কারণ এ মূর্খরা জন্ম থেকে 3টে জিনিস জানে: মুসলমান, কমিউনিস্ট, খ্রিস্টান। এরা হিন্দু শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করবে। কোন হিন্দুর শ্রেষ্ঠত্ব? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বসুধৈব কুটুম্বকম, গোটা বসুধা তোমার আত্মীয়। সেই হিন্দুত্ব। আমাদের উপনিষদ বলেছে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, এই বিশ্বের সবাই অমৃতের সন্তান।
সেই হিন্দুত্ব। স্বামী বিবেকানন্দ বলেছেন, পৃথিবীর সব ধর্মমতকেই আমরা সম্মান করি। কি স্বামী বিবেকানন্দর চাইতেও বড় হিন্দু? আপনাকে পাকিস্তানের জুজু দেখায়, বালাকোট দেখায়, পুলওয়ামা দেখায়। একটা ভোট জিতবার জন্য একটা পুলওয়ামা, একটা বালাকোট। কোন নির্দিষ্ট মুহূর্তে কাঙ্ক্ষিত সাফল্য হয়তো অর্জন করেও ফেলে, কিন্তু মানুষের পেটের খিদে, মানুষের দুটো বলিষ্ঠ বাহু, একটা উর্বর সতেজ মস্তিষ্কতে কাজের চাহিদা, শ্রমের চাহিদা, এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকবার ইচ্ছে একটা পুলওয়ামায়, একটা বালাকোটে মেটে। চারটে মুসলমান খুন হয়ে গেলে, 8টা মসজিদ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে, রামের নামে 16টা মন্দির হলে, 36টা স্ট্যাচু হলে মানুষের পেটের খিদে মেটে? যে টাকা দিয়ে গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু বসলো, যে টাকা দিয়ে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজির স্ট্যাচু বসানোর পরিকল্পনা, যত টাকা খরচ করে সুপ্রিম কোর্টের রায়ে জিতে রাম মন্দির নির্মাণের প্রয়াস আর রামেরও মূর্তি বানানোর পরিকল্পনা, এই টাকা দিয়ে এইমসের ধাঁচের কতগুলো হাসপাতাল দেশে গড়ে তোলা সম্ভব? এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মানুষ তাদের বিশ্বাস অনুযায়ী অর্থ দেন, আমি জানি না এমন দাবি কখনো উঠবে কিনা, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে জমা পড়া অর্থের অর্ধেক সেই ধর্মীয় প্রতিষ্ঠান যে ধর্মের নামে, যে দেবতার নামে, সেই দেবতার নামেই নির্মিত হবে হাসপাতাল। হোক না পুরীতে জগন্নাথ মন্দিরের পাশে একটা জগন্নাথ হাসপাতাল, এইমসের ধাঁচে। পুরীর মন্দিরে জমা পড়া অর্থের অর্ধেক তাতে ব্যয়িত হোক, বাকি অর্ধেক ভারত সরকার দিক। মীনাক্ষীপুরমের কাছে মীনাক্ষী হাসপাতাল তৈরি হোক। একই রকম ভাবে যেখানে মসজিদ আছে, যে নামে মসজিদ, সেই মসজিদে জমা পড়া অর্থের অর্ধেক সেই নামের হাসপাতাল তৈরি হোক। কি অসুবিধে? কেন দেশের সরকার এই সিদ্ধান্ত করতে ভয় পান? ধর্মপ্রাণ মানুষের সমর্থন হারানোর ভয়। ধর্মপ্রাণ মানুষ জানেন তারা ধর্ম করেন, ধর্ম বিশ্বাস করেন মানুষকে ভালোবাসার জন্য। মন্দিরের পান্ডা, পুরোহিত, পূজারীদের শরীরে 45 কেজি সোনার অলংকার পরানোর জন্য না। কিন্তু বাস্তবে হয় তাই। সরকার ঘুর পথে তাকে সাহায্য করে, মদত দেয়। জানি না গোপন লেনদেনও কিছু আছে কিনা, কিন্তু একদিন দেশকে ও পথে যেতেই হবে। এই পথ নিতেই হবে এই দেশকে ভবিষ্যতে বাঁচতে হলে। করোনার ভাইরাস একটা শিক্ষা দিয়ে গেল আমাদের, সবচাইতে বেশি অর্থ ব্যয় করতে হবে জনস্বাস্থ্যে, তারপরেই জনশিক্ষায়। যদি জনশিক্ষার হার আমাদের দেশে বেশি থাকতো, লকডাউন কার্যকর করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে মাইক নিয়ে বেরোতে হতো না। যদিও উনি মাইক নিয়ে লকডাউন কার্যকর করার জন্য বেরোচ্ছেন না, উনি মাইক নিয়ে বেরোচ্ছেন আত্মপ্রচারের জন্য। কারণ আর কোনোভাবে উনি এখন নিজেকে জনসমক্ষে আনতে পারছেন না।
উনার সরকার রেশনে মানুষকে 5 কেজি চাল বিনামূল্যে দিচ্ছে, এই ছবিটা টিভি দেখাতে পারছে না, দেবে বলেছে এই বিজ্ঞাপনটা দেখাতে পারছে। উনার সরকার করোনা আক্রান্তদের হাসপাতালে উপযুক্ত পুষ্টিকর খাদ্য দিচ্ছে, সেই খাবার প্লেটটা টেলিভিশন দেখাতে পারছে না। মুখ্য সচিবকে দিয়ে এটা বলানো যাচ্ছে, সেই বলাটা টিভি দেখাচ্ছে যে চিকিৎসায় কোথাও কোনো গাফিলতি নেই। একটার পর একটা হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাপক পরিমাণে নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন। সংখ্যাটা একটা দুটো না, ব্যতিক্রম না, এইটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে প্রত্যেকটা হাসপাতালের ক্ষেত্রে। সাধারণ চিকিৎসা পরিষেবা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে, সমস্ত হাসপাতালের ওপিডি গুলো বন্ধ, অন্য যে প্রয়োজনে মানুষ হাসপাতালে যান, এমনিতে যানবাহন নেই, যেতে পারছেন না। অন্য আক্রান্ত মানুষ, নিয়মিত চিকিৎসার মানুষ, হাসপাতাল 3 মাসের ওষুধ দিয়েছিল, সেই ওষুধ মার্চে শেষ হয়েছে, এপ্রিলে শেষ হয়েছে, আবার হাসপাতালে গেলে 3 মাসের ওষুধ পাওয়া যাবে, যেতে পারছেন না, ওষুধ পাচ্ছেন না। প্রত্যেক দিন এরকম শয়ে শয়ে মানুষের আরতি আমার কাছে আসছে, অন্য অনেকের কাছে যাচ্ছে, নিশ্চয়ই পূর্ব বর্ধমান জেলার ডিওয়াইফআই এর নেতৃত্বের কাছেও যাচ্ছে। আমরা সকলে মিলে সাধ্যমতো চেষ্টা করছি, সকলে মিলে করছি, কিন্তু আমাদের সামর্থ্য তো সীমিত। আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা যতটা পারছি করছি, কিন্তু যে দল রাজ্য চালায় আপনি তাদেরকে কি দেখছেন? ত্রাণের সময়েও যে জিনে তাদের জন্ম, সেই জিনের বহিঃপ্রকাশ দেখছেন গোষ্ঠী সংঘর্ষে, এবং সে গোষ্ঠী সংঘর্ষ কেবল বচসা বা হাতাহাতিতে সীমাবদ্ধ থাকছে না, বোমাগুলি চলছে। গতকালও চলেছে, তার আগের দিনও চলেছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জেলা থেকে অজস্র এ ধরনের খবর আসছে। ত্রাণ বিলি নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি, গুলি চালনা। কাঙ্ক্ষিত, প্রত্যাশিত এইরকম একটা কঠিন সময় মানুষ চান না, মানুষ চান না। কিন্তু সরকারটা এমন, কিংবা বলা যায় দলটা এমন, যাদের এটা ছাড়া আসলে করার মতো আর কিছু নেই। মানুষের পাশে দাঁড়ানো বামপন্থার প্রথম প্রধান শর্ত। বামপন্থা মানে মানুষের পাশে থাকা। আমরা বামপন্থীরা, কেউ বলবেন 7%, কেউ বলবেন লোকসভায় 0, কেউ বলবেন 34 বছর তারপর থেকে হারিয়ে গেছি। ঠিক, কিন্তু একবার একটু নিজের দিকে তাকিয়ে বলুন তো, টিভি খুললে টিএমসি আর বিজেপি, আর দরজা খুললে বামপন্থী ছাড়া আপনি কি অন্য কাউকে দেখতে পান? হ্যাঁ ঠিক, টিভি খুললে আমাদের দেখতে পান না, তখন টিএমসি আর বিজেপিকেই দেখতে পান। যে শ্রেণী স্বার্থের রক্ষক বিজেপি, সেই শ্রেণী স্বার্থের রক্ষক টিএমসি। আরএসএস এর এ টিম যদি বিজেপি হয়,
তাহলে আরএসএস এর বর্ণিতা দুর্গা কমিউনিস্টদেরকে বাংলা থেকে সরানোর নায়িকা আরএসএস এর বি টিম ছাড়া আর কিছু না। তিনি যে আরএসএস এর বি টিম, এটা রাজ্যের সংখ্যালঘু মানুষকে বুঝতে দেওয়া যাবে না, এটাই রাজনৈতিক কৌশল। আর এই রাজনৈতিক কৌশলটাকে চরিতার্থ করবার জন্য, সংখ্যালঘু মানুষের ভোট ব্যাংক হিসেবে নিজেকে পরিগণিত করবার জন্য তিনি ঈদের নামাজ পড়তে রেড রোডে চলে যান মাথায় হিজাব টেনে। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন যেতে হয়নি, কিন্তু ঈদের নামাজ তো রেড রোডেই হয়েছে। বিজয়া দশমী আর মহরম তো একদিনে পড়েছে, বছরের পর বছর পড়েছে। আমার যতদূর স্মৃতিতে আছে, বামফ্রন্টের 34 বছর শাসনকালের ভেতরে অন্তত 6 বার পড়েছে। কোনোদিন তো বলতে হয়নি বিসর্জন পিছিয়ে দিলাম, কোনোদিন তো বলতে হয়নি মহরমের তাজি আজ বেরোবে না কাল বেরোবে। ওনাকে বলতে হচ্ছে কেন? নিজেকে প্রমাণ করতে হবে, তোমাদের জন্য আমি একটু বেশি আছি, তাই হিন্দুদেরটা পিছিয়ে দিলাম। এটা ভেবে যদি একজন সংখ্যালঘু অংশের মানুষ নিজেকে একটু গর্বিত বোধ করেন, তাহলে অর্ধেক গ্লাস জল থাকলে আপনি যদি বলেন হাফ গ্লাস জল আছে, আর আমি যদি বলি হাফ গ্লাস ফাঁকা আছে, সেই দুটোই যেমন সত্য, ঠিক সেই রকম আপনার একটু নিজেকে গর্বিত বোধ করার পাশাপাশি উল্টো দিকের সত্যটা হলো হচ্ছে এই যে আরএসএস এর কাছে, বিজেপির কাছে বার্তা দিয়ে দিলাম, আমি সংখ্যালঘুদের পাশে আছি, তুমি সংখ্যাগুরুদের ভিতর ক্ষোভটা তৈরি করো। ফলে সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতাবাদ এটা মাথাচাড়া দেয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই অসৎ পরিকল্পনার জন্যই মাথাচাড়া দেয়। না হলে সাধারণভাবে এই রাজ্য তো ইতিহাসের অনাদি অতীত কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শেই ব্রতী ছিল। দেশভাগের ঠিক অব্যবহিত আগে কিছু দাঙ্গার মুখোমুখি হতে হয়েছিল। এ বাদে অবিভক্ত বাংলায় আপনি দাঙ্গার কোনো ইতিহাস পাবেন না, খুঁজে পাবেন না। কারণ বাংলায় আর্যত্ব ঢুকেছে অনেক পরে। ইসলাম ধর্মের প্রচারকরা এসেছেন, কিন্তু বাংলা তার নিজস্ব ধারায়, নিজস্ব লৌকিক সংস্কৃতির মিলনে হিন্দুর দেবতা নারায়ণের সঙ্গে মুসলমানের সত্যপীরকে এক করে সত্যনারায়ণের পূজা করেছে, তার সিন্নি খেয়েছে হিন্দু মুসলমান দু হাত করে। বাংলা রবি শঙ্করের সেতার শুনেছে, সঙ্গে বিসমিল্লাহ খানের সানাই। বাংলা কিশোর কুমার আর মোহাম্মদ রফিকে আলাদা করেনি কোনদিন। শচীন তেন্ডুলকার আর আজহারউদ্দিন বাংলার কাছে আলাদা হয়নি। বাংলার ফুটবলে সৈয়দ নঈমুদ্দিনের পাশে দাঁড়িয়ে শ্যামল ঘোষ ডিফেন্স আটকেছে, সুরজিৎ সেনগুপ্তর পাশে দাঁড়িয়ে মোহাম্মদ হাবিব অফেন্স করেছে। বাংলা বরাবর এরকম। এ বাংলায় সাম্প্রদায়িকতার বিষ ছিল না। আজকে দুঃখের, দুর্ভাগ্যের, দুঃস্বপ্নের কিন্তু সত্য, আজকে এ বাংলায় সাম্প্রদায়িকতার বিষ বাষ্প
জায়গা করে নিয়েছে। এক মানুষের মগজ থেকে আর এক মানুষের মগজে দ্রুত চলাচল করছে এই ভয়ঙ্কর ভাইরাস। খালি করোনা ভাইরাসকে ঠেকানো না, ক্ষুধার ভাইরাসকে ঠেকাতে হবে। সরকারকে দায়িত্বশীল হতে হবে, সাম্প্রদায়িকতার ভাইরাসকে ঠেকাতে হবে, চেতনাকে জাগ্রত করতে হবে, বাংলার ঐতিহ্যকে সম্মান করতে হবে। বাংলার অতীত থেকে যে বাঙালি প্রথম আধুনিকতার পথে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তার নাম রাজা রামমোহন রায়। ফরাসি বিপ্লবের পরে সমুদ্রবক্ষে ফ্রান্সের জাহাজে গিয়ে তিনি তাদের অভিনন্দন জানিয়েছিলেন। যে বাঙালি প্রথম বাল্য বিবাহের বিরুদ্ধে লড়েছিলেন তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিরোজিও নামের একজন মানুষ প্রেসিডেন্সি কলেজের গেট থেকে হাত ধরে আমাদের গোটা বাঙালি জাতিকে ধর্মনিরপেক্ষতা আর আধুনিকতার মেলবন্ধনের পথে হাঁটতে শিখিয়েছিলেন ক্ষণজন্মা সেই মানুষ। স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন আমাদের মাটিতে, আমাদের মাটিতে জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ইউরোপের বাইরে এশিয়ার প্রথম নোবেল প্রাইজ। আমাদের চেতনার জগতে নেতৃত্ব দিয়েছেন তারা। আজকে আমাদের চেতনার জগতের সেই নেতৃত্ব কেড়ে নিতে এসেছেন মোহন ভাগবত। আমাদের চেতনার জগতের নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য প্রশান্ত কিশোরকে ভাড়া করে আনা হয়েছে 1200 কোটি টাকার বিনিময়ে। আমাদের চেতনার জগতের নেতৃত্বকে কেড়ে নেওয়ার জন্য দিলীপ ঘোষ গোমূত্র পানের দাওয়াই দিচ্ছেন। কোন পথে হাঁটবে বাংলা? আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র যুব সমাজ, আমাদের উত্তরসূরিরা, আমাদের ভবিষ্যৎরা, যাদের দুটো চোখে স্বপ্নের অঞ্জন মাখা, যে স্বপ্নের অঞ্জনকে চোখে মেখে 18 বছরের বাচ্চা ছেলে ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল, যে স্বপ্নের অঞ্জনকে চোখে মেখে বিনয়, বাদল, দীনেশ রাইটার্স বিল্ডিং এর অলিন্দে দাঁড়িয়ে দেশকে স্বাধীনতার লড়াই লড়িয়েছিল, যে স্বপ্নের অঞ্জনকে চোখে মেখে ভগৎ সিং ফাঁসির দড়ি গলায় পড়েছিল, যে স্বপ্নের অঞ্জনকে চোখে মেখে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে দেখিয়ে দিয়েছিল বাঙালির শক্তির দাপট, যে স্বপ্নের অঞ্জনকে চোখে মেখে নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, প্রথম স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন, সেই স্বপ্ন, সেই অঞ্জন আমাদের তরুণ প্রজন্মের চোখে লাগিয়ে দেওয়ার দায়িত্ব আমরা তাদের পূর্বসূরীরা যদি সবটা নাও করে থাকতে পারি, তাহলেও আমাদের অযোগ্যতাকে ক্ষমা করে, আমাদের অযোগ্যতাকে একটু মার্জনা করে আজকের এই কঠিন সময়ে পথ দেখানোর জন্য, পথ খোঁজার জন্য, পথ আবিষ্কারের জন্য এগোতে হবে তাদের। একটা অপদার্থ সরকার দিল্লিতে, একটা অপদার্থ সরকার রাজ্যে করোনা নামের মহা ভাইরাসের মহা আক্রমণ দেশের বিদেশের গোটা পৃথিবীর সামনে বিপদ, উৎকণ্ঠা, আশঙ্কা, দেশের ভিতর পরিযায়ী শ্রমিকদের ভয়ানক দুর্দশা, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের অবর্ণনীয় পরিশ্রম, পুলিশ কর্মীদের একাংশের অবর্ণনীয় পরিশ্রম, আবার একাংশের
এই সুযোগে একটু হাতের সুখ করে নেওয়ার প্রয়াস, সবকিছু মিলে মানুষ শেষ পর্যন্ত যেতে, মানুষ একবার হারে, দুবার হারে, হয়তো তিনবারও হারে। হারতে হারতে পেছনে হটে, পিছু হটে, এক পা এগোনোর চেষ্টা করে, না পারলে দুপা পিছোয়, আবার এক পা এগোনোর চেষ্টা করে, আবার দুপা পিছোয়। এই এক পা এগোনো, দুপা পিছোনো, এক পা এগোনো, দুপা পিছোনো করতে করতে একটা সময় যখন তার পিঠটা দেওয়ালে ঠেকে যায়, পিছনোর জায়গাটা শেষ হয়ে যায়, সামনে একটাই জায়গা থাকে, এগোনো। সেই সময়টা সমাসন্ন। এগোন, এগোন, এগোতেই হবে। আমরাই এগোনোর শক্তি, বামপন্থায় এগোনোর মন্ত্র, বামপন্থায় এগোনোর চেতনা, বামপন্থায় এগোনোর শক্তি। এগোন, এগোন, আরো এগোন, সামনে এগোন। সামনের দিন আপনাদের। ধন্যবাদ, নমস্কার।